বেশ কয়েকদিন আগে আমি একটি ফটো কার্ড আপনাদেরকে শেয়ার করেছিলাম, তারপরে আবার করেছি, তারপরে আবার করেছি। সেটা হচ্ছে না মানে না। হ্যাঁ, গণভোট এই মুহূর্তে হবে না মানে না। আসুন, বিষয়টা আবেগতাড়িত একটি বিষয় হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু আমি যে কোনো একটা বিষয়ের একটু ভিতর থেকে দেখার চেষ্টা করি, একটু আশেপাশে সমস্ত অভিজ্ঞতা থেকে দেখার চেষ্টা করি এবং তারপরে সিদ্ধান্ত নেই, তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমার আজকের আলোচনার বিষয় যে গণভোট, জামাত যেটাকে এই নভেম্বরের মধ্যেই করতে চেয়েছে বা আরও কিছু এনসিপি সহ আরও কিছু মূল নির্বাচনের, জাতীয় নির্বাচনের আগেই করতে চাচ্ছে, তাদের বিপরীতে আমার অবস্থানের জায়গাটা আমি একটু ক্লিয়ার করব আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। গণভোটের প্রসঙ্গে আসার আগে আমাদের সংস্কার কমিশনের একটি রিপোর্ট আমাদেরকে একটু দেখা দরকার। তো আমরা রিপোর্টটা একটু দেখলাম, রাইট? তো রিপোর্টের খুঁটিনাটি বিষয়, বিএনপি যেই সব জায়গাগুলোতে আপত্তি জানিয়েছে বা যেটাকে আমরা খুব কমনলি এখন বাংলা ভাষায় ব্যবহৃতর মতোই হয়ে গেছে নোট অফ ডিসেন্ট, এই নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা দরকার এবং লম্বা সময় দরকার। যেহেতু তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো শুধুমাত্র আমরা কাছাকাছি সময়ের মধ্যে একটা গণভোট অনুষ্ঠানের প্রসঙ্গ এসেছে এবং এই প্রসঙ্গে আমার অবস্থান যে না, সেই বিষয়ে এখন কথা বলছি। চলুন প্রথমে দেখি গণভোট কি। গণভোট হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি খুবই আধুনিক নির্বাচনী অবস্থা, যেখানে আমরা সাধারণ মানুষ আইন তৈরিতে সহায়তা করি। সাধারণত আইন তৈরি করে আইন প্রণেতারা, তাই না? আমরা এটা সবাই জানি, আমাদের এমপি সাহেবরা আইন তৈরি করেন। কিন্তু গণভোটের যে বিষয়টা হয় সেটা হচ্ছে এরকমের যে এখানে আইন প্রণেতারা আইন তৈরি করবেন, রাষ্ট্রপতির কাছে যখন আইনটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যাবেন, তার আগে রাষ্ট্রপতি সাধারণ মানুষ মানে আপনার আমার মতামত নেবেন। এটাই হচ্ছে গণভোট। এবং আরেকটি বিষয় হচ্ছে সুনির্দিষ্ট একটি বিষয় থাকবে, কোন বিষয়ে আপনি গণভোট দিতে চাচ্ছেন। তো গণভোটের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন বলতেছি তাহলে তো খুবই ভালো, গণভোট হওয়া তো জরুরি। হ্যাঁ ভাই, আপনার সাথে আমার সাথে সমস্ত রাজনৈতিক দলের সাথে একমত, সংস্কার কমিশনের এই বিষয়গুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদের গণভোটে যেতে হবে। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে, চলুন একটুখানি দেখি জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার তাহের সাহেবের একটু কথা শুনি। চলুন। আজকের ভিতরে হলে খুবই উত্তম, আর যদি আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে, তাহলে সামনে আমাদেরকে দুটা নির্বাচন করতে হবে, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। দুটা নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি না। তাহলে সময় ক্ষেপণ, তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ই নেই, তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করার ষড়যন্ত্র হিসাবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে। এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সেই আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো দূরীকরণ করবেন। একটু তাড়াহুড়ো হয়ে গেল না? আপনি এত সম্মানিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, আপনি জানেন গণভোট বিষয়ে কি রকমের কি সুবিধার সাথে সাথে অসুবিধা হতে পারে। তো এই যে তাড়াহুড়া করতে চাওয়া
একদম 28 তারিখের পরে 29 তারিখে এসেই রেজাল্টটা দিয়ে বলা হয় যে আজকেই গেজেট তৈরি করেন, আজকেই অনুমোদন দিয়ে দেন, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমার একটু সন্দেহ তৈরি হলো। গণভোটের বিষয়টা সাধারণত সরকার প্রচার করে। যে বিষয় আইন তৈরি হবে, সংবিধানের পরিবর্তন তৈরি হবে, সেই জায়গাগুলোতে সরকার যখন একমত হয়ে একটা সংশোধনী আসে, সেই বিষয়ে হ্যাঁ থাকে, এবং জনগণ যদি এই বিষয়ের সাথে বা সরকারের সাথে বিরোধিতা করে তাহলে সেখানে না ভোট দিবে। তাহলে বিষয়টা হলো কি, এই প্রচারের দায়িত্ব একটা বিষয় আছে, তাই না? আপনি সংবিধান সংশোধনের মতো এত কঠিন একটি বিষয় আপনি কেন তাড়াহুড়া করবেন? আপনি জনগণের কাছে ঠিক মতো, বাংলাদেশে যদি ধরি আমরা 8 কোটি ভোটার আছে কিংবা 10 কোটি ভোটার আছে, তাহলে এই মানুষদের কাছে আমাদেরকে যেতে হবে, সরকারকে যেতে হবে, যে বুঝাতে হবে এইভাবে আমরা রিফর্মটা করতে চাচ্ছি, তোমরা এর পক্ষে থাকলে ইয়েস বলো, পক্ষের বিপক্ষে গেলে না বলো। এটাই তো হওয়া উচিত, তাই না? তা আপনি কি মনে করেন না এটা খুব তাড়াহুড়ো হয়ে গেল? আমরা সাধারণ মানুষরা কি করব? সাধারণ মানুষরা তখন আমরা বুঝতেই পারবো না হচ্ছে কি, তখন আমরা নির্ভরশীল হয়ে যাব। আমি যেমন বিএনপির সমর্থক, আমি বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেটার উপরে, আপনি হয়তো জামাতের সমর্থক, আপনার জামাত ইসলামী কি ডিসিশন নেয় সেটার উপরে নির্ভরশীল হবেন। সাধারণ মানুষরা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের উপর নির্ভরশীল থাকবে অথবা ভোট দানে বিরত থাকবে। এটাই তো হবে, রাইট? তো এখন আসুন, বিএনপি এত তাড়াহুড়া করার পিছনে বেশ কিছু আইনি ব্যাখ্যা আছে। তারা এই ব্যাপারে নোট অফ ডিসেন্টের যে ব্যাপারগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত রেখে তারপরে গণভোটের প্রসঙ্গে গিয়েছে, কারণ তা না হলে বেশ ঝামেলা হয়। আমরা এই বিষয়ে আমরা একদম শেষের দিকে শুনব, হ্যাঁ, যে কি কি সমস্যা হতে পারে। আমরা ওই প্রসঙ্গে না যাই, আমরা সাধারণ আলোচনার মধ্যে থেকে যাই। তাহলে কি হলো ভাই, আমি বিএনপির সমর্থক করি, আমি বিএনপির নেতৃত্ব যেই সিদ্ধান্তটা নিবে আমি সেখানে গিয়ে ভোট দিয়ে আসবো। একইভাবে জামাতে ইসলামের মানুষরা এবং এনসিপির মানুষ যারা, যে সমর্থক যারা আছেন, তারা তাদের নেতাদের কথা শুনে হ্যাঁ ভোট দিবেন। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, আমরা জাতীয় নেতৃত্বের প্রতি, রাজনৈতিক দলের প্রতি নির্ভরশীল হলাম। আমরা গণভোটের ব্যাপারে যে স্বাধীন চিন্তার একটা বিষয় থাকে নাগরিকদের, সেই বিষয়ে চিন্তা করার বা ভাবনা দেওয়ার মতো সময় আমাদেরকে রাজনীতিবিদরা দিলেন না। সরি, এখানে রাজনীতিবিদরা না, এখানে কিছু পেশাজীবী বুদ্ধিজীবী মানুষরা আমাদের উপরে একটা জিনিস দিলেন। রাজনীতিবিদরা হয় কি, তাদের কোনো না কোনোভাবে মানুষের কাছে যেতে হয়, তাকে মানুষের কথা শুনতে হয়, কিন্তু বুদ্ধিজীবীরা তার পরিবেষ্টিত জায়গাতে থাকে, তারা সাধারণ মানুষের কাতারে কখনোই আসে না, সুতরাং তাদের জবাবদিহিতার বিষয় নেই। এখানে যে মানুষগুলো এই পুরো বিষয়টাকে যে রিপোর্ট তৈরি করেছেন, তারা প্রত্যেকেই হচ্ছেন সুশীল সমাজের খুবই জ্ঞানী গুণী মানুষজন। সুতরাং তারা কি করেছেন, তারা অতি শিক্ষিত মানুষ, তারা অতি জ্ঞানী মানুষ, তা অতি ধরনের চালাকিও থাকতে পারে। সুতরাং আমরা সাধারণ মানুষ যারা আছি, তারা একটু বুঝে শুনে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় দেয়নি। আমি আবারও সেই কথা আসি, তাহলে কি দাঁড়ালো, বিএনপি এখানে যথারীতি এর বিপক্ষে অবস্থান নিল। দেখুন, এখানে একটা খুব মজার জিনিস আছে। আমরা যেই বিষয়ে গণভোট দিব, সেখানে জুলাই সনদ আছে। জুলাই সনদ আমাদের জুলাইতে যারা আন্দোলন করেছে 24-এ, সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আছে, সেই মানুষদের প্রতি আমাদের সম্মান আছে, সেই মানুষদের প্রতি ভালোবাসা আছে। তাহলে কি দাঁড়ালো, জুলাই আন্দোলনের সাথে খুব টেকনিক্যালি বিএনপির একটা কনফ্লিক্ট তৈরি করে দিল, একটু ঝামেলা তৈরি করে দিল তাড়াহুড়ো করার পরে। বিকজ অফ বিএনপি তার যে আপত্তিগুলো করেছিল, সেই আপত্তির জায়গাগুলোকে এখানে নেওয়া হয়নি, শোনা হয়নি। দ্বিতীয় যে জিনিসটা হলো, জুলাই সনদকে কোনোভাবেই বাংলাদেশে যে আওয়ামী লীগের যে বিদ্যমান এই মুহূর্তে যে সমর্থক গোষ্ঠী আছে, সেই সমর্থক গোষ্ঠী কোনোভাবেই মেনে নেওয়ার মতো অবস্থায় নেই এবং তারা মানবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে কি হলো, খুব টেকনিক্যালি বিএনপির সাথে আওয়ামী লীগের ট্যাগ করানো গেল। হ্যাঁ, ভালো করে দেখেন, এখানে খুব ভালো করে ট্যাগ করানো হলো।
বিএনপি চাইল না, বিএনপি তাকে কোনোভাবে রাজনৈতিকভাবে স্বীকৃতি দিল না, তাকে দেশে আনার ব্যাপারে, তাকে রাজনীতির ব্যাপারে কোনো রকমের সিদ্ধান্ত নিল না। কিন্তু খুবই জ্ঞানী মানুষ তো এরা, তো খুবই স্কলার, কারণ এরা তো এমন একটা বিষয় নিয়ে চর্চা করে, মারাত্মক রকমের জ্ঞান থাকে। তো খুবই টেকনিক্যালি দেখেন বিএনপিকে, আওয়ামী লীগকে বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে দায়ী করার একটা বন্দোবস্ত তৈরি করে দিল। কিন্তু বিএনপিকে এখানে কোনোভাবে দায়ী, এই জুলাই সনদের বিপক্ষে কি বিএনপি? একদম না, পুরো জুলাই সনদের পক্ষে বিএনপি। কারণ জুলাই আন্দোলনে বিএনপিও একজন স্টেক হোল্ডার, যদিও বা সে দাবি করেনি। এটা বিএনপির একটা মহানুভবতা। বিএনপি সবসময়, বিএনপির ছাড় দেয়াটাকে মানুষ দুর্বলতা ভাবে। এটা হচ্ছে ডেমোক্রেসির আরেকটা গুণাবলী। বিএনপির ভিতরে যে ডেমোক্রেসি আছে সেটা আরেকটা লক্ষণ হচ্ছে বিএনপিকে নিয়ে যে কোনো মানুষ যে কোনো জায়গায় বসে সমালোচনা করে এবং করতে পারে, বিএনপির নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলতে পারে। তো সেই রকমেরই একটা বিএনপির ছাড় আর আপনার কাছে দুর্বলতা হচ্ছে এটাই। তখন কি হলো, বিএনপির না ভোট প্লাস আওয়ামী লীগের না ভোট মিলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এইখানে না ভোটের ব্যাপারটাই উইন করে যাবে। এখন দেখুন, যদি নির্বাচন ব্যবস্থায় যদি হ্যাঁ উইন করে, তখন বিএনপি এবং সমস্ত রাজনৈতিক দলগুলো জানা সত্ত্বেও তারা এই নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ বলে স্বীকৃতি দিবে না। নির্বাচনটা খারাপ নির্বাচন হয়েছে বলে মানুষ জানবে, বা অন্তত বিএনপি সমর্থন গোষ্ঠী মনে করবে। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার, যে ভবিষ্যতে ক্ষমতার খুব কাছাকাছি থাকে বলেই বাংলাদেশের মানুষরা বিশ্বাস করে। তো এই রকমের একটা বড় স্টেক হোল্ডারের কাছে যদি আপনি প্রমাণ করেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা এখনো পারফেক্ট হয়নি, তাহলে দেশে কি হতে পারে বলেন? আবার এক সংকট তৈরি হবে। নির্বাচন ব্যবস্থা নিয়ে আবার একটা সংকট, যেই সংকটে আমরা 15-16 বছর ধরে ছিলাম, হাজার হাজার মানুষ মারা গেলেন, রক্ত দিলেন। সেই সেম সংকটটা আবার তৈরি করে নিয়ে আসলো নভেম্বর মাসে হ্যাঁ না ভোটটাকে করার জন্য। এখন ধরুন না বিজয়ী হলো, যদি না বিজয়ী হয় তাহলে কি দাঁড়ালো? দেখেন, কয়েকটা জিনিস সমস্যা তৈরি হলো। প্রথমত সমস্যা তৈরি হলো, আমরা জুলাই শহীদদের সাথে আমাদের কেন যেন একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল, যেটা কখনোই সম্ভব না। আমরা কখনোই জুলাই যোদ্ধাদের সাথে আমরা কখনোই এই বিহেভটা করতে পারি না, যে বিহেভটা আমরা একজন মুক্তিযোদ্ধার সাথে করতে পারি না, তাই না? এরা হচ্ছে দেশের সূর্য সন্তান, তাদেরকে কোনোভাবেই আমি কনফ্লিক্টের মধ্যে নিয়ে আসতে পারবো না। তাতে কি হলো, দেশটা এমনি মানুষদের মধ্যে আজ আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি, যে যাকে খুশি ইচ্ছা মতো পুরো দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছি। সেটা আরও প্রকট হয়ে যাবে। এখন যদি এতটুকু সরু থাকে এই বিভক্তিটা, সেই বিভক্তিটা এত বড় হয়ে যাবে। বিশ্বাস করুন, কোনো বিশেষজ্ঞ থেকে বলছি না, আমি বিভিন্ন জায়গার বিভিন্ন গণভোটের জায়গাগুলো থেকে, বিভিন্ন দেশের গণভোটের থেকে আমি কথা বলছি। দেখুন, 2022 এবং 23 সালে চিলিতে 2 বার গণভোট হয় এবং ব্যাপক সহিংসতা তৈরি হয়। চলুন দেখি চিলিকে নিয়ে সেই সময় পত্রপত্রিকাগুলো কি লিখেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, তাই লিখেছে। এবারে আসুন আমরা 2007 সালে থাইল্যান্ডে গণভোট হয়েছিল। মারাত্মক সহিংসতা দেখা যায়, রক্তক্ষয়ী সহিংসতা। 100 জনের উপরে মানুষ সেখানে মারা যায়। ঠিক একইভাবে তুরস্কে 2017 সালে, জিম্বাবুয়েতে 2000 সালে, নেপালে 2015 সালে, এভাবেই গণভোট হয়েছিল এবং গণভোটের পরে দেশে সহিংসতা তৈরি হয়, শান্তির পরিবর্তে সহিংসতা তৈরি হয়। আমরা যদি দেশের ভালো চাই
এই মুহূর্তে বাংলাদেশে যেই নাগরিকরা, যেই রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে প্র্যাকটিস করছে, তারা কম বেশি সবাই দেশপ্রেমিক। সো দেশপ্রেমিক একজন মানুষের একটা রাজনৈতিক দলের বেশ কিছু দায়িত্ব থাকে। আমরা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের আর্গুমেন্ট থাকতে পারে, বিভিন্ন বিষয়ে আমরা ভিন্নতা থাকতে পারে, নীতিকে নিয়ে আমরা মারাত্মক রকমের সমালোচনা করব, আপনাদের কাজ নিয়ে সমালোচনা করব, কিন্তু দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, শান্তি বিনয়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করব। সেটাই তো হওয়া উচিত। কিন্তু এই যদি নভেম্বর মাসে আসে, তাহলে আমি এতক্ষণ যেই কথাগুলো ধারাবাহিকভাবে বলে আসলাম, তার মানে কি দাঁড়ালো? দেশ একটি মারাত্মক সহিংসতার মুখোমুখি যাবে। আমরা একে অন্যের মুখোমুখি অবস্থান নিব এবং সংঘাত অনিবার্য হয়ে যাবে। তো এই ধরনের একটা সংঘাতের জন্য আমরা কি প্রস্তুত? আমার মনে হয় আমরা প্রস্তুত না, এবং এটা ঠিকও না। তো সেই ক্ষেত্রে আমার দৃঢ় অবস্থান হচ্ছে এই গণভোট নভেম্বরে না, মানে না। এই বললাম আমি আমার বিভিন্ন সময়ের গণভোট অনুষ্ঠিত যেই সব দেশে হয়েছে সেই সব দেশের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আসুন আমরা এর অর্থনৈতিক দিকটা দেখি। দেখুন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা একটি বিশাল ব্যয়বহুল একটা ব্যবস্থা। চলুন এই 2024-এ একটা ছদে নদের ইলেকশন, সেখানে কত খরচ হয়েছে? $2,000 কোটি টাকা। তার মানে এখন একটা ভালো নির্বাচন করার জন্য আসলে প্রয়োজন প্রায় 3,000 কোটি টাকা। তো আমরা যদি আমাদের সামনে একটা জাতীয় নির্বাচন আছে এবং এই জাতীয় নির্বাচনের আগে আমরা 3,000 কোটি খরচ করলাম, আর জাতীয় নির্বাচনের সময় আমরা 3,000 কোটি খরচ করলাম, তাহলে আমাদের 6,000 কোটি টাকা খরচ হলো। 3,000 কোটি টাকা এক্সট্রা। আপনি 3,000 কোটি টাকা দিয়ে কতগুলো ইন্ডাস্ট্রি করা যায় বলেন তো দেখি বাংলাদেশে? কতগুলো ছেলের কর্মসংস্থান হবে? আপনি কতগুলো ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া পাশ করা ছেলেপুলে চাকরি পাবে? কতগুলো বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করা ছেলেপুলে বা আমাদের যারা একটু কম পড়াশোনা করেছে, শ্রমিক, মজুর, তারা কতগুলো চাকরি পাবে? 3,000 কোটি টাকা ভাই। সো এই 3,000 কোটি টাকা, আপনারা বলবেন একটা দেশের জন্য এই টাকা কোনো বিষয় না। হ্যাঁ, দেশের যদি সার্বিকভাবে এরকমের সামনে কোনো সুযোগ না থাকতো, তখন আমরা এমার্জেন্সি এটাকে করতে পারতাম। কিন্তু যেই এমার্জেন্সি আমাদের দেশের বিভক্তি তৈরি করবে, আমাদের জাতিসত্তার দ্বিধান্বিত করে দিবে, সেই দ্বিধাভক্তি করার জন্য আমরা 3,000 কোটি টাকা খরচ করে ফেলব। বরঞ্চ আমরা যদি জাতীয় নির্বাচনের সাথে এই গণভোটটাকে এক করে করি, তাহলে আমাদের মাত্র 300 কোটি টাকা খরচ হবে। তাহলে ভেবে নিন, আমি আপনাদের সবাইকে, শুধুমাত্র বিএনপির মানুষ না, সমস্ত নাগরিকদের বলি, এই 3,000 কোটি সেভ করা কি আমাদের প্রয়োজন নাই? এই 3,000 কোটি থেকে আমরা প্রশ্ন তুলি, 3,000 কোটিতে আমরা ইন্ডাস্ট্রি করি। অ্যাটলিস্ট 10টা ইন্ডাস্ট্রি তো হবে রে ভাই, বড় বড় মাপের 10টা ইন্ডাস্ট্রি হবে, যেখানে 1 লক্ষ ছেলেপুলের বা 50,000 ছেলেপুলের অন্তত চাকরি হবে। এই নির্বাচনটা তো হচ্ছে, সেটা ইলেকশনের সময় হোক, ফেব্রুয়ারিতে। কি অসুবিধা তাতে? এত তাড়াহুড়া কেন? তাড়াহুড়োর বিষয়টা ওই যে বললাম, সংঘর্ষ এবং বিএনপির সাথে আওয়ামী লীগের একটা ট্যাগ বানিয়ে দেওয়া এবং এর রাজনৈতিক ফায়দা জামাত ইসলামী বা অন্যান্য ছোট দলগুলো নেয়ার একটা প্রচেষ্টা করবে। তো দেখুন, একদিকে হচ্ছে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দ্বিতীয়ত সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকের থেকে আরও দূরত্বে চলে যাচ্ছি। সবচেয়ে বড় যে টেকনিকটা, এই দূরত্বের জন্য আমাদের জাতীয় নির্বাচনটা পিছনে চলে যাওয়ার একটা মারাত্মক সম্ভাবনা দেখা দেয়। আচ্ছা, আপনারাই সিদ্ধান্ত নিন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে যদি পিছায়, তাহলে তার লাভটা কার? লাভ তো একজনের আছেই। আপনাদের কাছে এই বিষয়টা আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, জাতীয় নির্বাচন কোনোভাবে পিছিয়ে গেলে কোন রাজনৈতিক দল উপকৃত হবে বা সেই দলের লাভ হবে? আপনারা দয়া করে কমেন্টস বক্সে লিখেন। পরবর্তী আলোচনায় আমরা যখন সংশোধনী সুপারিশ নিয়ে যখন আলোচনা করব, তখন ডেফিনেটলি এই নামটা বলে দিব। আমাদের অর্থনৈতিক দিক গেল, আমাদের এটার ভিতরের দিক আলোচনা করলাম আমরা। এবার আমরা দেখি এর আইনসম্মতভাবে কিভাবে আছে। তো যেহেতু আমি আইনবিদ নই, আমি বাংলাদেশের একজন খুবই সকলের কাছে সম্মানিত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক স্যারের কথা শুনি। বাংলাদেশে এই মুহূর্তে উনি হয়তো
সংবিধানের ব্যাপারে ওনার চেয়ে জ্ঞান খুব কম মানুষ আছে, বিশেষ করে আইনি দিকগুলোতে। চলুন আমরা শাহাদিন স্যারের কথাগুলো শুনি। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের। নির্বাহী বিভাগে প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। বিএনপি যে অভিযোগ করেছে এটা নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। কারণ বিএনপি তো আলোচনায় ছিল, তারপরে এখন ওরা বলছেন যে যেসব ব্যাপারে আলোচনা হয় নাই বা আলোচনার অনেক কিছু বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আর আমি যদি আমার আইনি দৃষ্টি থেকে বলি, মানে যে গণভোটের কথা বলা হচ্ছে, দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাশ হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। দেখুন শাহাদিন স্যার কি বললেন, কত রকমের ঝামেলা। এটার একটা প্রসেস আছে, আইন তৈরির একটা প্রসেস আছে। স্যার ওগুলো খুব সুন্দর করে বলছেন, আমি আর এই বিষয়ে গেলাম না, স্যারের কথাগুলোকে আপনাদেরকে শুনতে বললাম। তাহলে যেখানে আইনে ঝামেলা আছে, যেখানে নিরাপত্তার ঝুঁকি আছে, নির্বাচনকে পিছিয়ে যাওয়ার ঝুঁকি আছে, যেখানে 2 বা 3 দল মানুষ ভিন্ন ভিন্ন মত হয়ে সংঘর্ষ লিপ্ত হয়ে যাওয়ার সুযোগ আছে, যেখানে আর্থিকভাবে বিশাল একটা ক্ষতির কারণ আছে, সেখানে আপনারা বলুন, প্লিজ আপনারা বলুন কি করে, কোন কারণে আমি নভেম্বরে গণভোটকে ইয়েস বলবো? আমি যেই যুক্তিগুলো আপনাদেরকে পেশ করলাম, এই যুক্তিগুলোর একটিও কি অযৌক্তিক? আপনাদের কাছে আমি বিচারের ভার দিলাম, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত সঠিক কি না। সুতরাং আমি যদি এই ভোট হয় তাহলে অবশ্যই এখানে না সূচক বাক্যে দিব। এখন আসুন, এই যখন ফটোকার্ডগুলো না হা নিয়ে কথা হচ্ছে, তখন বেশ কিছু কমপ্লেইন, বিশেষ করে আকিকা দেয়া ছাড়া যে নামগুলো আছে সেই সব আইডি থেকে প্রচুর পরিমাণে না নিয়ে কথা হয়েছে। সেখানে বলেছে বিএনপি খেয়ে ফেলবে, বিএনপি স্বৈরাচার হতে চায়, বিএনপি এটা হতে চায়, বিএনপি নব্য স্বৈরাচার, অমুক সমুক। আরে ভাই, বিএনপির শাসনামল মানুষ দেখেছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর আইনগুলো সবই বিএনপির সময় হয়েছে, ম্যাক্সিমাম। আপনি বিএনপির সময় আজকে যে সংসদীয় পদ্ধতি বলেন, বিএনপির প্রেসিডেন্সিয়াল, তার গঠনতন্ত্রে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের কথা ছিল। মানুষের কথা শুনে বিএনপি কিন্তু তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্সিয়াল থেকে সে তার নিজের গঠনতন্ত্র পরিবর্তন করে দেশের মানুষের কাতারে এসেছিল। বিএনপির কোন আইনটা, আপনি এই যে ধর্ম নিয়ে এত কথা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কোত্থেকে আসছে, কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষ মতবাদকে বাদ দিয়ে সেখানে তিনি লিখেছিলেন রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার উপরে ভিত্তি করে। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নি। তো বিএনপির কোনো আইন, যে আইনগুলো দেশের প্রত্যেকটা মানুষ যার সাথে সম্পৃক্ত, সেখানে বিএনপি কখনোই গণবিরোধী জায়গাতে যায়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেন, সেটাও বিএনপির করা। সুতরাং বিএনপিকে মানুষ দেখেছে, বিএনপি কখনোই জনগণের জায়গা থেকে সরে যায় না। বিএনপি সবসময় মানুষের চাওয়াকে প্রায়োরিটি দিয়েছে। বিএনপি এমন কোনো জায়গা নেই, এমন কোনো আইন নেই যে আইনে আপনি বলবেন সাধারণ মানুষের প্রায়োরিটি ওনারা দেননি, মানুষের চাওয়াটাকে ওনারা প্রাধান্য দেননি। সত্যি কথা বলতে কি, বিএনপি সত্যি মাটি এবং মানুষের দল। মাটি এবং মানুষ যা চায় বিএনপি তাই করেছে এবং ভবিষ্যতেও করবে। মাটি ও মানুষের সাথে মিশে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।